তোমাদের বলে দিয়েছিলাম যে অলরেডি আমাদের মক টেস্ট সিরিজ শুরু হয়ে গেছে। তো কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিংয়ের ক্ষেত্রে আমরা একটা পেপার অলরেডি এখানে সলভ করব। তো যারা এই বছর 11-এর ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে এমসিকিউ নিয়ে তারা কোনো রকমভাবে ওরিড হয়েও না। আমি অনেক আগেই বলে দিয়েছিলাম তোমাদের এই এমসিকিউ সলিউশনগুলো আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে করে দেব, এবং বেশ কিছু কিছু ভিডিওস তোমরা যদি নিজেরা করে নিতে পারো তাহলে দেখবে এক্সামে তোমরা ভালো ফল করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। যে আমরা আজকে সিএলপি এর উপর থেকে একটা ভিডিও বানাচ্ছি, সেখানে আমরা দেখে নিই যে 20s কোয়েশ্চেন আছে এখানে, সেগুলো কীরকমভাবে আমাদের সলভ করতে হবে। দেখো আগে, বৈধতা অনুসারে নিচের কোনটি চুক্তির ধরন বলে গণ্য হয়? একটু দেখে নেবে, খুব কনফ্লিক্টের কোশ্চেন, ভালো করে লক্ষ্য করবে। গণ্য হয় লেখা আছে, আবার হয় নাও অনেক সময় থাকে, তখন আবার কিন্তু কোশ্চেনের মানটা অন্য রকম হয়ে যাবে। বাতিলযোগ্য চুক্তি, বাতিল চুক্তি, অপ্রবর্তনীয় চুক্তি, তার মানে তিনটেই হবে, এক্ষেত্রে ঘয়ের অপশানটা হবে। নেক্সট হচ্ছে পাবলিক আইন হলো জনগণের জন্য আইন, দেশের সংবিধান প্রশাসন সংক্রান্ত আইন, সরকারি জায়গায় যে আইন বলবৎ হয়। তো পাবলিক আইন আমরা তো জানি অবশ্যই সেটা সরকারি জায়গায় হয়। সম্মতির উপাদান হিসাবে নিচের কোনটি গণ্য হয় না? আমি একটু আগেই বলছিলাম যে ওই যে দেখে নেবে যে কোনটা গণ্য হয় না, সুতরাং এখানে হবে শর্তাধীন স্বীকৃতি। নেক্সট, নিচের কোন বিষয়টি থাকলে তবে চুক্তি হতে পারে? দেখো, প্রস্তাব, প্রতিদান, সম্মতি, এগুলো সবগুলোই থাকতে হবে। তোমরা পড়েও এসছো, চুক্তির উপাদানের ক্ষেত্রে তোমরা পড়ে এসছো। নেক্সট, চুক্তি আইনের কোন ধারায় চুক্তির সংজ্ঞা দেওয়া হয়? 2-এর H ধারা। একদম প্রাইমারিলি তোমাদের অনেকগুলো ভিডিওসে আমি কিন্তু বলেছিলাম যে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ক্ষেত্রেই আসে, সেকশন ধরে ধরে পড়াটা বেটার। নেক্সট, 6-এর কোয়েশ্চেনটা দেখো, প্রতিশ্রুতির সাথে প্রতিদান যুক্ত হয় এবং সেক্ষেত্রে সৃষ্টি হয়। খুব কনফ্লিক্টের কোয়েশ্চেন, অনেকেই চুক্তি বলে লিখে চলে আসে, একদমই নয়, চুক্তি এখানে হবেই না, এক্ষেত্রে লিখতে হবে সম্মতি। নেক্সট চলে আসো 7 আর 8-এ আমরা দুটো কলাম প্র্যাকটিস করে নেব, অর্থাৎ ম্যাচিং, যেটা আমাদের শেডিউলে থাকবে হয়তো। ব্যক্ত প্রস্তাব, এখানে নির্দিষ্ট প্রস্তাব, সাধারণ প্রস্তাব এবং অনুক্ত প্রস্তাব দেওয়া আছে। তো এখানে প্রস্তাব, এদিকেও 4টে অপশান দেওয়া আছে। তো এখানে অপশান নাম্বার প্রথমেই দেখো, এই যে কয়ের যে অপশানটা আছে, এই অপশানটা তোমাদের ঠিক, 1-এরটা হবে ডি, 2-এরটা হবে এ, 3-এরটা বি এবং 4-এরটা হবে সি। তারপরের কলামটার ক্ষেত্রেও একটুখানি পড়ে দেখে নাও। প্রস্তাবকারী, প্রতিশ্রুতি, প্রস্তাব গ্রহীতা, প্রস্তাব জ্ঞাপন, এর ক্ষেত্রে অপশান ডিটা তোমাদের আনসার হবে। নেক্সট, আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা নিয়ে প্রস্তাব করতে হবে। মিস্টার এক্স, এটা কোনো রকম কিছু না, এটা বাদ দিয়ে দাও, এই জায়গাটা কিছু নেই, এটা কোনো রকমভাবে কিছু লাগবে না। তো দেখো, এরপরে একটা কোশ্চেন আছে, মিস্টার এক্স তার বাড়িটি 30 লক্ষ টাকায় বিক্রি করবে বলে মিস্টার ওয়াইকে প্রস্তাব দিল, এবং তারিখটা একটু ভালো করে লক্ষ্য করবে, 013, মানে 1 তারিখে সেই পত্রটি তারিখে, এবং সেই পত্রটি 7 তারিখে ডাকে দিয়েছেন পোস্টম্যান, সেটা 10 তারিখে বিতরণের জন্য বেরিয়েছেন, এবং মিস্টার ওয়াইকে তারপর বলছে যে এটা ফেরতও আনালেন, এবং পরে 15 তারিখে মিস্টার ওয়াই চিঠিটা পেলেন। বেশ বেশ প্রস্তাব জ্ঞাপন কোন তারিখে সম্পূর্ণ হবে বলে মনে হচ্ছে? তো এখানে স্বাভাবিক, সবসময় বলে দিয়েছিলাম যেটা লাস্ট ডেট যেটা হবে প্রস্তাব জ্ঞাপনের ডেট, অর্থাৎ যিনি যেদিন রিসিভ করলেন সেদিন, উনি যেদিন পাঠিয়েছেন সেটা কিন্তু আমাদের ধরতে হবে না। নেক্সট চলে যাবো পরের কোয়েশ্চেন নাম্বার 10। নাম্বার 10-এ আছে প্রস্তাবকারীর ক্ষেত্রে স্বীকৃতি জ্ঞাপন সম্পূর্ণ হয়। তো অপশান অবশ্যই 1-একটা হবে। নেক্সট চলে আসো, আমরা 11-র কোয়েশ্চেনে চলে আসবো। 11-র কোয়েশ্চেনটাতে দেখো, প্রস্তাবকারীর ক্ষেত্রে স্বীকৃতি জ্ঞাপন সম্পূর্ণ হয়, দেওয়াই আছে। তো স্বীকৃতি
পত্রটি ডাকে ফেলার সাথে সাথে প্রস্তাব গ্রহীতার ক্ষেত্রে স্বীকৃতি জ্ঞাপন কিন্তু সম্পূর্ণ হয়। যিনি যেদিনকে ডাকে ফেলবেন সেদিনকার অবশ্যই দেখতে হবে। নেক্সট 12 নম্বরের কোয়েশ্চেনটার প্রস্তাব প্রত্যাহারের উপায় সব কটাই হবে, বিজ্ঞপ্তিও হবে সময় উত্তীর্ণ হলে, সমস্ত শিক্ষক যে কটা আছে সব কটা। নেক্সট প্রতিদান অবশ্যই 13টা হচ্ছে, দেখো প্রতিদান অবশ্যই প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুসারে হতে হবে। কোনটি ঠিক বেঠিক দেওয়া আছে। প্রতিদান পর্যাপ্ত হওয়া আবশ্যক, প্রতিদান ছাড়াও অন্য কেউ প্রতিদান দিতে পারে না, এবং প্রতিদান অবশ্যই বৈধ হতে পারে। তো এখানে দেখো তোমাদের গয়ের অপশানটা হচ্ছে এখানে ঠিক আছে, গয়ের অপশানটা। নেক্সট 14 ক্ষেত্রে সারা বছর ধরে চলে যে নিরীক্ষা, অবশ্যই এখান থেকে অডিটিংয়ের কোয়েশ্চেন শুরু। এখানে অবশ্যই বুঝতেই পারছো নিশ্চয়ই ধারাবাহিক নিরীক্ষা হবে। নেক্সট চলে আসো 15 দাগের কোয়েশ্চেন। 15 দাগের কোয়েশ্চেনে হিসাবে বিশদভাবে পরীক্ষা সম্ভব, এটার কোনটি হচ্ছে পর্যাবৃত্ত নিরীক্ষার অসুবিধা নয়। আবারও বলছি কিন্তু দেখে নেবে, অসুবিধা নয় লেখা আছে কিন্তু, তাহলে অবশ্যই অপশান নাম্বার 1টা হবে। অভ্যন্তরীণ নিরীক্ষার প্রধান উদ্দেশ্য হলো বলে হচ্ছে কয়েকটা হচ্ছে হবে এখানে। নেক্সট 17 বলছে কি, দেখো হিসাবকালের শেষে চূড়ান্ত হিসাব প্রস্তুত হলে যে নিরীক্ষা চালাতে হবে, পর্যাবৃত্ত নিরীক্ষা আমরা আগেও পড়েছি। 18 অভ্যন্তরীণ নিরীক্ষায় যুক্ত কর্মীদের মর্যাদা হলো খ অপশান নাম্বার, অর্থাৎ প্রতিষ্ঠানে অন্যান্য কর্মীদের মর্যাদার সমান হবে, আলাদা করে কোনো রকম না। ওর কারণ যেহেতু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষার মানে হচ্ছে তার ইন্টারনাল অডিটর, মানে ইন্টারনাল অডিটর যিনি থাকবেন অন্যান্য আরও 5টা এমপ্লয়ির মতো একই রকমভাবে সমান থাকে। ভালো কোয়েশ্চেন 20টা, কোন নিরীক্ষা আর্থিক হিসাবকালে শেষ না হলে শুরু হয় না। দেখো কীরকম ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন, না হলে শুরু হয় না, তাহলে স্বাভাবিক পর্যাবৃত্ত নিরীক্ষা। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও আমি বানিয়ে দেবো। প্রচুর মক টেস্ট সিরিজ আছে, অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে আছে, ইকোনমিক্স আছে, সিএলপি আছে, বিএসটিডি আছে, এবং কস্টিং তো আছেই, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না, এগুলো অনেকটাই তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে।